নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। আজ দিনটা শুরু হয়েছিল টেট প্রার্থীদের আন্দোলনকে ঘিরে। 2022-এ টেট পরীক্ষা দেওয়ার পর ফল প্রকাশও হয়েছিল, কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত সরকার করে উঠতে পারেনি। আর 23-এ পরীক্ষা হওয়ার পরেও এখনও ফল বেরোয়নি। 24-এ 25-এ পরীক্ষাই হয়নি। খুব স্বাভাবিকভাবেই প্রাথমিকের টেট চাকরি প্রার্থীরা আজ রাজপথে নেমেছিলেন প্রতিবাদ কর্মসূচিতে। ঠিক একই দিনে এসএফআইও তাদের প্রতিবাদ নিয়ে বিকাশ ভবনে অভিযান করেছিলেন, কারণ জয়েন্টের ফল কেন প্রকাশ করা যাচ্ছে না। আর দিনের শেষে একদম বিকেলবেলায় যে খবর আমরা সবাই জানতে পারলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আর এসএসসির করা রিভিউ পিটিশন, আপনারা সবাই জানেন, কাকুর আলাদা করা যায়নি। ফলে 2016 এসএসসির পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 3রা মার্চ সেই অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে রাজ্য সরকার এসএসসি রিভিউ পিটিশন ফাইল করেছিল এবং মনে করা হয়েছিল হয়তো কোনো একটা ভালো খবর হয়তো চাকরিহারা শিক্ষকদের জন্য একটা আসবে। কিন্তু আজকে সেই রিভিউ পিটিশনও খারিজ করে দিল। ফলে একটা জিনিস খুব পরিষ্কার যে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন বারবার উঠে আসছে বা উঠছে, তা কোথাও যেন আগামীর যারা ভবিষ্যৎ, কেউ চাকরি প্রার্থী, কেউ কলেজে প্রার্থী, কেউ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিয়েছে, তাদের জন্য দিনটা আজকে সত্যি অত্যন্ত খারাপ। আমরা জানি যে ওবিসি জটের জন্য আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরেও প্রায় 4 মাস অতিক্রান্ত, এখনও কলেজে ভর্তি হওয়ার কাজ করা যাচ্ছে না। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারা গেল না, কারণ এখনও কোর্ট পারমিশন দেয়নি। আর আজ এর সঙ্গে আরও কিছু বিষয় যে খবর আমরা জানলাম যে কাউন্সেলিং শুরু হয়েছিল, সেই কাউন্সেলিং অর্থাৎ মেডিকেলের কাউন্সেলিংটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। কবে হবে কেউ জানে না, কি কারণ সেটাও কেউ বলতে পারছে না। তবে মনে করা হচ্ছে এর পিছনেও রয়েছে ওবিসি জট। ফলে প্রায় 17টা বিশ্ববিদ্যালয় এবং প্রায় 460টির মতন কলেজে এখন এই ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্তব্ধ। ওবিসি জট আদৌ ছাড়াবে? কারণ আমরা জানি এই ওবিসি জট নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। অর্থাৎ এই ওবিসি 1 যেখানে 7% সংরক্ষণ ছিল এবং 66টা সম্প্রদায় ছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি 2 যেটা করেছেন, সেখানে আরও নতুন করে 76টা সম্প্রদায়কে অন্তর্ভুক্তি করে এবং পার্সেন্টেজ 17% করে দেওয়া হয়। কিন্তু তা নিয়ে মামলা হওয়ার জেরে আজ এর এফেক্ট গোটাটাই শিক্ষা ব্যবস্থার উপরে পড়েছে, চাকরি ব্যবস্থার উপরে পড়েছে। কবে সলভ হবে, কবে এই সমাধান মিলবে, এটাই এখন এই মুহূর্তের বড় প্রশ্ন। অর্থাৎ আজকে এই ওবিসি জটের জন্য উচ্চ মাধ্যমিকের ভর্তির প্রক্রিয়া আটকে, জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে না, মেডিকেলের সমস্ত কাউন্সিলিং স্থগিতাদেশ। ফলে বোঝাই যাচ্ছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আর চাকরির দাবিতে যারা টেট পরীক্ষার্থী, তারা নিয়োগ বিজ্ঞপ্তি কবে পাবে, কবে চাকরি পাবে, তারাও একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে, একদম আতান্তরের মধ্যে রয়েছে। তারাও জানেন না কবে হবে। ফলে আজকে তাদের এই অভিযান ছিল। আর সন্ধেবেলার খবর যে রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আজ এই নিয়ে আমাদের আলোচনা শুরু করব। তার আগে আমরা আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন অনলাইনে বাইরে থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভাস্কর সিনহা রায়। ভাস্কর দা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইয়ের মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ দা, আপনাকেও স্বাগত। শুরু করব, তবে যে বিষয়টা নিয়ে আমরা প্রথম আলোচনা করব, আমরা জানি যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গিয়েছে এবং সেই চাকরি নেওয়ার দাবিতে বা চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা ইতিমধ্যেই বিভিন্ন আন্দোলন করে ফেলেছেন। আমরা জানি তার এখনও পর্যন্ত কোনো ফলাফল আমরা পাইনি, কারণ সুপ্রিম কোর্ট তাদের ডেডলাইন বেঁধে দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত
অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু অযোগ্যদের চাকরি তো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাদেরকে বেতনও ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু রিভিউ পিটিশনে কোথাও যেন একটা আশ্বাস ছিল যে হয়তো কিছু ভালো খবর এই চাকরি প্রার্থীদের জন্য আসবে, কিন্তু আজকে সেটাও চলে গেল, অর্থাৎ সেই আশাটাও শেষ। তাই প্রথম প্রশ্ন আমার থাকবে ভাস্করদার কাছে। ভাস্করদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে আমার মনে আছে সমস্ত চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়ে যে সভা করেছিলেন, সেখানে তিনি জোর গলায় বলেছিলেন আমরা রিভিউ পিটিশন করব, আমরা একটি লোকেরও চাকরি যেতে দেব না। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে 26,000 লোকের চাকরি তো চলে গেলই, এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছিল তাতে শুধুমাত্র যোগ্য চাকরি প্রার্থীরাই 31শে ডিসেম্বর অবধি কাজ করতে পারবে, কিন্তু অশিক্ষক কর্মীদের জন্য কোনো সুরাহা ছিল না। আর রিভিউ পিটিশনের মাধ্যমে বলেছিলেন যে আমরা কিছু না কিছু ব্যবস্থা করব। আজকে সেই দেখা গেল যে সেই রিভিউ পিটিশনটাই খারিজ হয়ে গেল, এবং তার অন্যতম কারণ হিসাবে যেটা উঠে আসছে যে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে এই ঘোষণা করেছিলেন তার ঠিক পরের দিনই স্কুল সার্ভিস কমিশন বা স্কুল শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট দিয়েছিল বা আন্ডারটেকিং দিয়েছিল যে আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের স্কুলটা চালানোর জন্য শিক্ষক প্রয়োজন, আপনারা কিছু শিক্ষকদের চাকরি করার ব্যবস্থা করে দিন। সেটা শুনেই কিন্তু 31শে ডিসেম্বর অবধি সুপ্রিম কোর্ট বলেছিলেন যারা যোগ্য প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, তারা কিন্তু স্কুল কলেজে যেতে পারবেন, বেতন পাবেন। কিন্তু আজকের এই পর আর তো কোনো আশা রইল না, কারণ যারা বলেছেন আমরা পরীক্ষা দেব না, আমরা চাকরিতে বসবো না, যারা যোগ্য তাদের ভবিষ্যতে অনিশ্চিত হয়ে গেল, আর সরকারের হাত থেকে আর কোনো পথই থাকলো না। ফলে কোথাও মনে হচ্ছে না আজকে শিক্ষা ব্যবস্থা বা চাকরি নিয়ে, অর্থাৎ পয়সার বিনিময়ে চাকরি পাওয়া কিছু টেন্টেড শিক্ষকদের জন্য আজকে এতগুলো যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। সদা দেখুন, রিভিউ পিটিশন একটা আইনি প্রক্রিয়া। আপনি আপনার এই প্রতিবেদন বলার সময় যোগ্য এবং অযোগ্য এই কথাটা বলছেন। এই যোগ্য যাদেরকে বলছেন, এই যোগ্যটা কিভাবে নিরূপণ হলো? সিবিআই ওএমআর শিটের মিরর ইমেজ পেয়েছিল, সেই মিরর ইমেজের উপরে ভিত্তি করে যাদেরকে যোগ্য বলেছেন 20,000-এর মতন, 26,000-এর মধ্যে, আর বাকিদের অযোগ্য বলেছেন। প্রশ্ন হচ্ছে যাদেরকে যোগ্য বলা হয়েছে, যাদেরকে চাকরি করার কন্টিনিউয়েশন দেওয়া হয়েছে, তাদের জন্যই কিন্তু রিভিউ করা হয়েছিল। এই কথাটা যখন সিবিআই যোগ্য অযোগ্যটা বলতে পারছেন, এরা অযোগ্য এরা যোগ্য, তখন আমরা ভেবেছিলাম তার উপরে ভিত্তি করেও আমাদের যোগ্য প্রার্থীদেরকে কাজ ফিরিয়ে দেওয়া হোক বা কাজে বহাল রাখা হোক শিক্ষকতার কাজে। সেটা হতে পারলো না। একটা যারা এই ধরনের লড়াই করেছিলেন, যাতে কাউকেই পুরো প্যানেল বাতিলের পক্ষে লড়াই করেছিলেন, এবং ওএমআর শিট নিয়ে একটা কথা বলা হয় যে নোটিফিকেশন বেরিয়েছিল 2016 সম্ভবত ডিসেম্বর, তার আগেই ওএমআর শিট কতদিন রাখা যাবে সে নিয়ে নির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়, সেই অনুযায়ী ওএমআর শিট রাখা হয়েছিল। কারণ এই প্রক্রিয়াটা নিয়ে যে প্রশ্নের মধ্যে এসেছিল সেটা কিন্তু ওএমআর শিট যতদিন রাখা যাবে তার পরবর্তী সময়, এবং তারপরে মিরর ইমেজ খোঁজার প্রস্তুতি, এবং মিরর ইমেজ পাওয়া যায়। মিরর ইমেজ নিয়ে সিবিআই বলে যে এই কে শূন্য পেয়েছে কে পায়নি ইত্যাদিগুলো আমরা যা জানতে পারি সবটাই কিন্তু সিবিআই এর প্রাপ্ত তথ্যের উপরে ভিত্তি করে। আপনি যাদেরকে বলছেন যোগ্য, যারা কন্টিনিউ করছে বা করবে ডিসেম্বর অবধি, তাদের কথা ভেবেই কিন্তু এটা করা হয়েছিল। এর সাথে চুরি হয়েছে কি হয়নি, কি হয়েছে, কে চুরি করেছে, টাকা পাওয়া গেছে, টাকাটা কার, হ্যাঁ, এই নিয়ে আমরা এখনো অব্দি জানতে পারি। এবং আপনারা দেখেছেন যে চুরির কথা বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ওই মামলাতে, যে মামলাটা নিয়ে ওই প্রাথমিক শিক্ষক নয়, যেটা এসএসসির এই মামলাতে উনি জামিন পেয়েছেন। সুতরাং আমরা একটা জিনিস, সিবিআই এনকোয়ারি করে এখনো অবধি কাদের জন্য এই ঘটনা, কি হয়েছে না হয়েছে, কার, ভাস্করদা আপনি এটা তো বিশ্বাস করেন কিছু লোক, কিছু অযোগ্য লোক টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বলেই আজকে এতগুলো শিক্ষক অশিক্ষক কর্মী যারা ন্যায্য, যারা বৈধ, তাদের চাকরি চলে গেল? আমি সুপ্রিয়দা আপনি ঠিক বলেছেন যে এই বেনিয়ম কিছু হয়েছে, কিন্তু সেই বেনিয়মের জন্যই তো সিবিআই এনকোয়ারি, এবং সিবিআই আজকে যে লিস্ট দিয়েছিলেন, আপনি যাদেরকে যোগ্য বলছেন এটা তো সিবিআই এর দেওয়া লিস্টের উপরে ভিত্তি করে।
যে এরা যোগ্য, তাহলে এদের চাকরিটা থাকবে না কেন? এটাই তো রিভিউ পিটিশন। বিকাশ চন্দ্র ভট্টাচার্য বা বাকি যারা তাদের সঙ্গে আছেন তারা তো পুরো প্যানেলটাই বাতিল করতে বলেছিলেন। সুতরাং যখন যোগ্য পাওয়া গেছে, যাদেরকে কন্টিনিউ করার কথা বলছে, যারা এখনো কন্টিনিউ করছে, তাদের চাকরিটাতে বহাল রাখার জন্যই রিভিউ পিটিশন। আমাদের দুর্ভাগ্য সেই রিভিউ পিটিশন গৃহীত হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি এটা এখানে আমি বলার জায়গাতে নেই, নিশ্চিতভাবে তাদের জন্য কিছু করবেন, এটা আমরা তো উনি বলেছিলেন যখন। কিন্তু আজকে যদি রায়ের কথাটা দেখেন কেন করা হয়েছিল আপনাকে, সেখানে কিন্তু সিবিআই যে কথাটা বলেছেন, সিবিআই লিস্ট দিয়েছে, আদালত বলেছে। এখন সিবিআই যেটা তদন্ত করেছে, সিবিআই তদন্তের উপর, দেখুন সিবিআই তদন্তের উপরে দাঁড়িয়েছে, কিন্তু এসএসসিও হলফনামা দিয়ে বলেননি যে এতগুলো যোগ্য এতগুলো অযোগ্য, যেখানে চাল আর কাকুর আলাদা করা হয়েছে। না না না, একদম ঠিক, এইটা কথাটা বলেছি সুপ্রিয়দা। এসএসসি হলফনামা দেয়নি, কিন্তু যাদেরকে যোগ্য বলছেন সিবিআই তারাই তো যোগ্য। সিবিআই হলফনামা দেওয়ার প্রশ্নটা তো পরে, সিবিআই যদি আজকে এইটা দেওয়ার পরে কোর্ট যদি দেখুন কোথাও না কোথাও একটা কনফিউশন আছে বলেই তো আজকে সর্বোচ্চ ন্যায়ালয় পুরো প্যানেলটা প্রতিক্রিয়া শোনাবো ফিরদৌস শামীম, যিনি এই কেসের সঙ্গে যুক্ত ছিলেন। কি বলছেন ফিরদৌস সাহেব, কি বলছেন শুনুন। বাগ কমিটির রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে কিভাবে দুর্নীতি হয়েছে। মহামান্য বিচারপতিরা সেই কথাই বলেছেন, এখানে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত, কলুষিত নিয়োগ প্রক্রিয়া, যেখানে একেবারে যোগ্য অযোগ্য পৃথকীকরণ একেবারেই অসম্ভব। রিভিউ পিটিশন বাতিল হয়েছে। এবং আমরা প্রথম থেকে এই কথাই বলছি যে এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, এবং এই আর্টিকেল 12 অথরিটিরা তারাই দুর্নীতি করেছেন, এবং সেই দুর্নীতি করার পরে তারা সেটাকে কভার আপ করতে গেছেন, অরিজিনাল ওএমআর শিট রাখেননি, মিরর ইমেজ রাখেননি, এই দায় তাদের নিতে হবে। একদম কষ্ট হয়ে বললেন। কিন্তু যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য শিক্ষক, তাদের কি বক্তব্য? সুমন বিশ্বাস সে কথাই বলছিল, শুনুন। রিভিউ খারিজ হওয়ার প্রধান কারণ রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল না, অর্থাৎ যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য মূলত সকলের চাকরি চলে গেল, সকল যোগ্যদের চাকরি চলে গেল। এর দায় স্কুল সার্ভিস কমিশনের, এর দায় রাজ্য সরকারের দুর্নীতি। শুনে তবে সরাসরি স্নেহার কাছে যাবো। স্নেহান, খুব স্বাভাবিকভাবেই যখনই রিভিউ পিটিশন হয়েছিল তখনই প্রশ্নটা আমাদের মনে ছিল যে এই রিভিউ পিটিশন আদৌ গ্রাহ্য হবে কি না, এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখলাম যে যেটা ভাবা হয়েছিল সেটাই কাজ হলো, অর্থাৎ এই রিভিউ পিটিশন গ্রাহ্যই করলো না, খারিজ হয়ে গেল। আলটিমেটলি যারা এই মুহূর্তে চরম অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে রয়েছেন যে তারা আগামী দিনে আদৌ আবার শিক্ষকতা চাকরি করতে পারবেন কি না, নতুন করে তারা পরীক্ষা দেবেন কি না, দিলে কীভাবে দেবেন, কী পদ্ধতি দেবেন, এই দ্বন্দ্ব তো এখনও লেগেই আছে। ফলে যত সময় যাবে তাদের মধ্যে এই হতাশাটা আরও যেন বেড়ে যাবে। অর্থাৎ এই 26,000 শিক্ষক কর্মী আজকে ভেবে পাচ্ছেন না যে কিছু সংখ্যক টেন্টেড শিক্ষকদের জন্য আজকে আমাদের যোগ্য চাকরি প্রাপকদের চাকরি চলে গেল। ফলে এই দায় সরকার কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিতে হবে। আজকে গোটা শিক্ষা ব্যবস্থাতে একটা নৈরাজ্যের ছবি। ওবিসি জটের জন্য আজকে উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া আটকে জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে না, টেটের রেজাল্ট বেরোনোর পরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। ফলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, সরকার আরও যেন কোণঠাসা হয়ে পড়ছে এই স্বাস্থ্য বিভাগটা নিয়ে, মাফ করবেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে। দেখুন সুপ্রিয়দা, বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষে রিভিউ পিটিশনের সাকসেসের রেট 1%-এরও কম, এবং রিভিউ পিটিশনে নতুন করে যদি কোনো এভিডেন্স না আসে, নতুন করে যদি কোনো ফ্যাক্ট উন্মোচিত না হয়, জেনারেলি যে ডিসিশন হয়েছে সেই ডিসিশন কিন্তু ওভারটার্ন হয়। এবার বিষয়টা হচ্ছে গিয়ে যে সিবিআই তদন্ত করেছে,
সিবিআই এর কিন্তু কাজ না যে সে যোগ্য বা অযোগ্যদের লিস্টটা বার করবে। সে একটা মিরার ইমেজ পেয়েছে পাওয়ান বানসালের বাড়ি থেকে, সে সেইটা এসএসসির হাতে হ্যান্ডওভার করেছে। এবং কোর্টে কিন্তু এসএসসি 5,000 5,500 মতো একটা লিস্ট, অযোগ্যদের লিস্ট এসএসসি জমা দিয়েছে। এসএসসি 5,000 5,500 মতো একটা অযোগ্যদের লিস্ট জমা দিয়েছে। তারপরে বারংবার যখন কোর্ট জিজ্ঞাসা করেছে যে তার মানে এই লিস্টটা বাদ দিয়ে বাকি সবাই যোগ্য, তো সেইটাতে কিন্তু কোনো কংক্রিট অ্যান্সার এসএসসি দিতে পারেনি। পুরো মামলাটা কিন্তু এই জায়গায় আটকে গেছে। মানে তুমি একটা অযোগ্য বলছো, কিন্তু বাকিদের মধ্যে যে কোনো অযোগ্য নেই সেটা তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারছো না। আর বিষয়টা হচ্ছে যে এসএসসি নিজের ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য যে মিরার ইমেজটা সিবিআই পেয়েছে সেটা পাবলিশ করে দিক না, অসুবিধা কি আছে? প্রথম কথা হচ্ছে তুমি ওয়েবার গুলো পুড়িয়ে দিয়েছো, সেটাই তো করতে চাইছে না। না মানলাম তুমি হার্ড কপি তুমি পুড়িয়েছিলে, তুমি স্ক্যান কপি রাখতে পারলে সেটাও রাখলে না, তোমাকে সিবিআই যেটা জোগাড় করে দিল তুমি সেটা পর্যন্ত পাবলিশ করছো না, তুমি এখনো অব্দি বলতে পারছো না যে হ্যাঁ 5,500ই অযোগ্য, এর বাইরে একটা অযোগ্য নেই, বাকি সবাই যোগ্য। পুরো প্রক্রিয়াটা তোমার এই যে মানে কনফিউশন, তোমার এই ডিলেমা, তার জন্য আজকে 26,000কে সাফার করতে হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তো বললো যে আমার কাছে প্ল্যান এ বি সি ডি আছে, এবার উনি প্ল্যান জেড বার করুন, দরকারে জেড এর পরে যদি কিছু টাকা বার করুন, কিন্তু এই 26,000-এর ভবিষ্যৎ কি হবে এবার এর দায় এবং দায়িত্ব। আপনারা তো প্যানেল বাতিল চেয়েছিলেন কি চাননি সেটা বলুন। আমি কিন্তু আপনার সময় বলিনি ভাস্কর দা, আপনাকে আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ, আপনারা প্যানেল বাতিল চেয়েছিলেন, একজন করে ভাস্কর দা বলতে দিন, আপনার টার্ন আসবে। আমরা প্রথম থেকে বলছি 26,000-এর মধ্যে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের স্কুলে ফেরাতে হবে, এটা আমাদের দাবি, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের পাশে দাঁড়ালো। আচ্ছা, কোর্ট একটা অন্তর্বর্তী নির্দেশ দিল যে যারা আছে তাদেরকে 31শে ডিসেম্বর অব্দি শুধুমাত্র শিক্ষকরা, অশিক্ষক কর্মীরা, শিক্ষকরা একটা স্কুলে যাবে, বিকজ স্কুলটা চালাতে অসুবিধা হচ্ছে। রাজ্য সরকার একটা ভাতার কথা বললো যে একটা ভাতা দেওয়া হবে, একটা সাম্মানিক ভাতা। ভেরি গুড, তুমি ভাতাটা যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে না দিয়ে তারা তুমি অযোগ্যতাও কেন দিতে গেলে? আবার তোমাকে কোর্টে ধাক্কা খেলো, তারপরে তোমার যাওয়ার ইন্টেনশনটা নেই। তুমি প্রথম থেকে ডিপেন্ড করছো অযোগ্য চাকরি প্রার্থী যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, বিকজ টাকাটা তোমরা নিয়েছো, তোমার নেতা কর্মীরা দিয়েছে, তাই তুমি তাদের কাছে লায়াবেল। তাই তোমাকে তাদেরকে সবাইকে তৃণমূল কংগ্রেস। আজকে 26,000-এর চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেস, পয়সা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেস, দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, এবং দুর্নীতির জন্যই আজকে এই যে চাকরি বাকরিরা রাস্তায় বসে আছে। এখনো দাঁড়িয়ে বলতে পারছে না যে কারা যোগ্য কারা অযোগ্য। তাহলে তুমি কিসের পরীক্ষা নিয়েছো? পরীক্ষাটা নিয়েছো? তোমার কাছে এই সিম্পল টেন্টেড আর নন টেন্টেড লিস্ট নেই। আর তুমি যে স্টেজে দাঁড়িয়ে রাজ্যের প্রধানমন্ত্রী পদে বলেছিলে আমার কাছে এত প্ল্যান আছে আমি দেখে নেবো, তুমি কিভাবে দেখবে? এবার তুমি বলো তোমার প্ল্যান বি সি ডি কি আছে? আর প্ল্যান বি বি সি আদৌ আছে বলে তো মনে হয় না। আমার তো মনে হচ্ছে আবার এই যোগ্য চাকরি প্রার্থীরা আবার তাদের আন্দোলন আরো জোরদার করবে। এখন তো এটাই মনে হচ্ছে, কারণ আর তো কোনো রাস্তা খোলা নেই। আমাদের শেষ প্রশ্ন যোগ্য চাকরি, আমরা অযোগ্যদের জন্য না, অযোগ্যদের দায় এবং দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, পয়সা তারা নিয়েছে তারা বুঝবে। আমরা বলছি যারা পড়াশোনা করে চাকরিটা পেল তাদের কি হবে? তৃণমূল কংগ্রেস উত্তর দিক। যারা পড়াশোনা করেছে, একটা চাকরির পরীক্ষা ক্র্যাক করতে অনেক খাটনি লাগে, তাদেরকে কেন চাকরিটা? অবশ্যই উত্তর আমি ভাস্করদার কাছ থেকে নেব। তার আগে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, অর্থাৎ বলতে এতটাই খারাপ লাগছে যে আজকে গোটা শিক্ষা ব্যবস্থাটা একটা এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। মানে প্রত্যেকটা ইস্যুতে, যেমন 26,000 শিক্ষক অশিক্ষককে চাকরি চলে গেল, টেটের পরীক্ষা হয়ে গেছে 22-এর, এখনও রেজাল্ট বেরিয়ে গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি নেই। 23-এর পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোচ্ছে না। এদিকে ওবিসি জটের জন্য উচ্চ মাধ্যমিক ভর্তি হতে পারছে না, জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে না, এদিকে মেডিকেলের কাউন্সিল পর্যন্ত স্থগিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কোথায় আমাদের ভবিষ্যতের কারিগর, যারা শিক্ষা মাধ্যমে, মেধার মাধ্যমে কৃতি ছাত্ররা সামনের দিকে এগোবে, তারা তো প্রত্যেকটা পদে পদে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একটা অনৈতিক জায়গায় বা একটা সিস্টেমের মধ্যে গিয়ে আটকে আছে। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যারা ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করে এসেছি তারা দেখবে একটা সময় বামপন্থীরা প্রত্যেকটা
স্কুল কলেজের গেটে গেটে আমরা 1 টাকা 2 টাকা করে কুপন কাটতাম। সেই কুপনগুলো কেউ ফেলে দিত কিনা জানি না, কিন্তু সেই কুপনগুলোতে নির্দিষ্ট কয়েকটা দাবি ছিল। তার মধ্যে মূল দাবি ছিল সকলের জন্য শিক্ষা চাই এবং শিক্ষার অন্তে কাজের দাবি, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে কাজের দাবিকে। এইটা আমাদের কাছে মূল দাবি ছিল এবং সেই কারণে দাঁড়িয়ে 77-এর পরে রাজ্য সরকার, বামপন্থী রাজ্য সরকার এসে তারা প্রথমে শিক্ষার দায়িত্বটা নিজেদের হাতে নিয়েছিল। বলেছিল যে স্কুলের টিচারদের মাইনার দায়িত্ব আমার, বাচ্চারা আসবে, তারা এসে বিনা পয়সায় অন্তত 75 টাকা বছরে দিয়ে তারা শিক্ষাটা পাবে, এটা এনশিওর করার দায় এবং দায়িত্ব সেই সময় বামফ্রন্ট সরকার নিয়েছিল। এমনকি কলেজে দাঁড়িয়েও তারা অন্য কলেজের থেকে সরকারি কলেজগুলোতে তারা শিক্ষা পাবে, অর্থাৎ শিক্ষা পাওয়াটার ক্ষেত্রে একটা তৈরি জায়গা করা হয়েছিল। এবং যারা শিক্ষাঙ্গনে শিক্ষা নিচ্ছে, কলেজের যারা ছাত্রছাত্রী, তাদের স্বপ্ন ছিল যে আমাকে একদিনকে এসএসসি ক্র্যাক করতে হবে। এসএসসি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে 34 বছরের কেউ বলতে পারবে না যে আমাদের এসএসসি ক্র্যাক করতে গিয়ে দুর্নীতি হয়েছে, কেউ বলতে পারবে না। হয়তো কেউ পাস করেছে, কেউ ফেল করেছে, যে ফেল করেছে সেও বলতে পারবে না যে এখানে দুর্নীতি হয়েছে। কিন্তু এইখানে দাঁড়িয়ে কি দেখলাম, রাজ্য সরকার 11-র পরে প্রথম একটা রাজ্য সরকার পরীক্ষা নিল এসএসসি, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এসএসসির পরীক্ষা নেবার পরে এসএসসিতে দাঁড়িয়ে আমাদেরকে সিবিআইকে তদন্ত করবার জন্য ভার দিচ্ছে কোর্ট। এর থেকে মারাত্মক নির্লজ্জ কাজ আর হতে পারে না যে, এবং সেইখানে দাঁড়িয়ে মন্ত্রীর মেয়ে, তাকে টাকা পয়সা ফেরত দিতে হয়েছে, তার চাকরি চলে গেছে, প্রমাণিত সত্য যে সে দুর্নীতি করে চাকরি পেয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? দেখুন, এই লজ্জা বামপন্থীরা তো নিতে পারবে না। এই লজ্জা সেই সব মানুষদেরকে নিতে হবে যেসব মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে জিতিয়েছিল, তাদেরকে এখন চোয়াল শক্ত করতে হবে। তুমি একটা জিনিস বললো যে দুর্নীতি হয়েছে, এটা তো প্রমাণিত। জাস্টিস রঞ্জিত কুমার বাগের রিপোর্ট অনুযায়ী বোঝা গেছে যে 7 রকমভাবে দুর্নীতি হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে টেম্পটেড করা হয়েছে, মার্কস দুর্নীতি হয়েছে, র্যাঙ্ক জাম্পিং হয়েছে। এগুলো তো হয়েছে। এই সব করার ক্ষেত্রে বিনা পয়সায় তো কাজগুলো কেউ করেনি, তাহলে নিশ্চয়ই পয়সা দিয়ে কাজটা হয়েছে। এবং সিবিআই যে স্ক্যান কপির ক্ষেত্রে বলা হয়েছে যে ওএমআর পুড়িয়ে দিয়েছো, ভালো করেছো, স্ক্যান কপি করেছো, এটা তো জানা কথা। মিরর ইমেজটা কোথায়? মিরর ইমেজটা সিবিআই যখন দিল, তাহলে এসএসসি কে বলতে হতো যে হ্যাঁ, ইট ইজ আওয়ার মিরর ইমেজ। এসএসসি বলছে না, এসএসসি বারবার বলছে, এসএসসি কে বারবার বলা হয়েছে যে এই ইমেজের ওপরে আপনি ভরসা করছেন কি, এই ইমেজটাকে কি আপনারা বলুন যে এই ইমেজটা ঠিক না ভুল। এসএসসি গোল গোল কথা বলছে যে হতেও পারে, নাও হতে পারে। তাহলে মানুষের জীবন নিয়ে 26,000 ছেলে মেয়েদের জীবন নিয়ে যারা আগামী প্রজন্মকে অন্তত 7-8 বছর তৈরি করেছে, 7-8 বছর তো তারা চাকরি জীবন করেছে, তাহলে যারা এই প্রজন্মকে তৈরি করেছে তাদের উপরে আঙ্গুল উঠছে যে যে ছাত্র, যে ছাত্রী, সে বলতে পারছে না যে তার যে শিক্ষক সে আদৌ পরিষ্কার না অপরিষ্কার। তাহলে এর লজ্জা তো যারা ওই 26,000 যারা চাকরি করছিল তাদের ক্ষেত্রেও বেশি, এবং যারা শিক্ষক শিক্ষিকা, আগামী দিনের যে শিক্ষক শিক্ষিকা হবার জন্য যারা পশ্চিমবঙ্গের রাজ্যে বসে আছে, তাদের ক্ষেত্রেও একটা মারাত্মক প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রাইমারি শিক্ষকরা তারা বুঝতে পারছে না তারা আদৌ চাকরি পাবে কি পাবে না, কিংবা আদৌ প্যানেলটা ক্যান্সেল হবে কি না। এই দোদুল্যমানের অবস্থার মধ্যে দাঁড়িয়ে যারা এই এতদিন ধরে আমরা বাঙালি অস্মিতার কথা বলছি, এরা তো সবাই বাঙালি, যাদের 26,000 চাকরি গেছে তারা তো বাঙালি। তাহলে এই বাঙালিদের কথা কোথায় চিন্তা করা হলো? কেন এসএসসি বলছে না যে ঠিক আছে এতটা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির লিস্ট রইল, এই দুর্নীতি আমি সার্টিফাই করে দিলাম যে এইটুকুনি দুর্নীতি হয়েছে, এর বাইরে আর কোনো দুর্নীতি হয়নি, এই লিস্টটার উপরে আপনি যাদের আছে সবাইকে মহামান্য বিচারক আপনি এদেরকে চাকরি দিয়ে দিন, হয়ে যেত। তাহলে অপরিষ্কার কাকরটাই তো আলাদা করা হলো না, যে কারণেই তো আজকে টেন্টেড নন টেন্টেডদের আলাদা করা যায়নি বলেই তো চাকরির পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হলো। এবং চাল আর কাকরের মধ্যে, চাল আর কাকর তো একসাথে বসে রাস্তায় বসে রয়েছে, বোঝা যাচ্ছে না যে কে চাল আর কতটা কাকর আর কতটা চাল। এখন পুরোটাই কাকর না পুরোটা চালের মধ্যে অল্প একটু কাকর, এই জায়গাটা এনশিওর করার দায় এবং দায়িত্ব এসএসসির ছিল। এসএসসি এই কাজটা যদি করতে পারতো ওই জীবনগুলো বেঁচে যেত। ওরা তো 7 বছর এখন আজকের পর কোথাও মনে হচ্ছে না যে কতটা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এই চাকরিহারা শিক্ষকরা? মানে প্রত্যেকে তো তাদের কোনো পথ খোলা নেই, এখন তাদের হয় পরীক্ষা দিতে হবে
নাহলে পরীক্ষা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কি করবে? যেদিনকে এই লিস্টটা বেরিয়েছে, যেদিনকে এই অর্ডারটা বেরিয়েছে সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরি চলে গেল, সেদিন থেকেই হতাশা শুরু হয়ে গেছে। বাদ বাকি তো এটা ফুলিয়ে ফাঁপিয়ে রাখা হয়েছিল যে হতাশ হয় না, দেখছি করে, কিন্তু আলটিমেটলি হতাশা সেদিন শুরু হয়েছিল, এখনো চলছে। আগামী দিনেও যদি এই এসএসসি যদি নিজে না উদ্যোগ নিয়ে যদি নিজে না স্বীকার করে যে এইগুলো হচ্ছে যোগ্য আর এইগুলো হচ্ছে অযোগ্য, এই হতাশা থাকবে। এই হতাশার ওপরেই মানুষকে বিচার করতে হবে। বেশ আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো, ফিরে ভাস্করদার কাছে উত্তর নেবো। আমি সঙ্গে থাকুন, ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন নেবো ভাস্করদার কাছে। ভাস্করদা, এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি চলে যাওয়ার পরও কিন্তু বারবার বিরোধীরা প্রশ্ন করছেন যে গোটা শিক্ষা ব্যবস্থাটাই এখন দুর্নীতিযুক্ত, এবং দুর্নীতির কারণে আজকে এতগুলো শিক্ষক, যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে। এটা যেমন একটা পার্ট, ঠিক আরেকটা পার্ট, আজ এই ওবিসি জটের জন্যও কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কলেজে ভর্তি আটকে রয়েছে। আপনার জয়েন্টের ফল প্রকাশ করতে পারা যাচ্ছে না। ইভেন মেডিকেলের কাউন্সিল পর্যন্ত আজকে স্থগিতাদেশ হয়ে গেল। তো এই ওবিসিকে নতুনভাবে আনার পিছনে যে সংরক্ষণের নীতি নেওয়া হয়েছে, এই নতুন শাসক দল তৃণমূল যেটা করেছে রাজ্য সরকার, সেখানেও তো একটা প্রশ্নের মুখে ছিল। তো কোর্টে অলরেডি কোশ্চেন হয়ে গেছে, ধর্মের ভিত্তিতে এইভাবে ওবিসি সংরক্ষণ করা যায় না। ফলে কেন আমি বলছি সরকার আজকে এই প্রশ্নের মুখে পড়েছে, এবং যেখানে বলা হচ্ছে, বিরোধীরা যেটা বারবার বলছে যে সংখ্যালঘুদের উপরে বেশিরভাগ জোর দিয়ে এই সংরক্ষণ, নতুন ওবিসি কোটা চালু করা হয়েছে। তো যে কারণে আমরা বারবার দেখছি যে এই সমস্যাটা সামনে আসছে। সে দুটো বিষয়, এই শিক্ষা দপ্তর বা শিক্ষা ব্যবস্থা যাই বলুন, বা সরকারের এই নীতির জন্য আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথাও একটা কিন্তু ভগ্নদশা হয়ে যাচ্ছে। এর দায় তো সরকারকে নিতে হবে। ভাস্করদা বলুন। দেখুন, এটা উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফলাফল বেরোনো না বেরোনো ইত্যাদি নিয়ে একটা সৃষ্টি অবস্থাতে সকলেই এটার মধ্যে দিয়ে রয়েছেন, অনেকেই, বহু ছাত্রছাত্রী তারা এই সমস্যার মধ্যে রয়েছেন। দেখুন, কেউ কিন্তু বলেনি যে এই 17% সংরক্ষণটা সংবিধান বিরোধী। আর আপনি বললেন যে নির্দিষ্ট ধর্ম, একদমই নয়। এই সংরক্ষণের আওতায়, ওবিসি সংরক্ষণের আওতায়, দেখুন, মুসলমান সম্প্রদায়, আমি একটু বলি, 76টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে ওবিসি 2-তে। তার মধ্যে 72 বা 73টি সংখ্যালঘু সম্প্রদায়। এবার বলুন। আমি বলছি যে, এবং তাহলে অন্য সম্প্রদায় করা হয়েছে, যেহেতু অন্য সম্প্রদায়ের বেশিরভাগ আগে থেকে যারা ছিলেন, তাদের মধ্যে দেখুন আপনি, আগে যে সংরক্ষণটা ছিল, সেই সংরক্ষণে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কতজন ছিল? সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যাদেরকে নেওয়া হয়েছে এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে নেওয়া হয়েছে, এটাকে ধর্মের ভিত্তিতে করা হয়নি। এবারে আপনার হাইকোর্ট যেটা বলেছে রায়তে, যে আগের সংরক্ষণটার উপরে কাজ করতে হবে। হ্যাঁ, তো করছে না কেন? নূতন সংরক্ষণ বিধিটাকে কিন্তু বাতিল করে দেয়নি, আগের সংরক্ষণে কাজ করতে বলেছে, তার জন্য মানছি বাতিল করে দেয়নি, কিন্তু এখনো তো সেটা আদালতে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আদালতে। এবারে সুপ্রিম কোর্টে কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্টও কিন্তু কেসটাকে কিন্তু নিয়েছে, এবং এই সংরক্ষণ 17% ওবিসি সংরক্ষণটা কি সংবিধান বিরোধী? প্রশ্ন হচ্ছে যে আজ এই আমাদের আইন ব্যবস্থার দীর্ঘসূত্রতার জন্য আমাদের সকলকে ভুগতে হচ্ছে। আপনি বলছেন যে তাহলে কিছু কি আগের যে সংরক্ষণের উপরে কেন করা যাবে না? এটা কেন করা যাচ্ছে না? কারণ যখন তারা পরীক্ষা দিয়েছিল, তারা যে সংরক্ষণের মধ্যে থেকে পরীক্ষাটা দিয়েছে, আর রেজাল্ট বেরোনোর সময় দেখা যাচ্ছে তারা সংরক্ষিতের মধ্যে পড়ছে না। আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন, যে যারা ওবিসি সম্প্রদায়ের ভুক্ত বলে ফর্ম ফিল আপ করেছেন, যদি ফল বেরোনোর পরে দেখা যাচ্ছে আপনি সেই ফর্মে, তাহলে সেটা ভুল হয়ে গেছে বা সেটা ভুল, তাহলে পরীক্ষা পদ্ধতিটাই তাহলে ভুল, সেটা তো হতে পারে না। আপনার এখানে আপনি একজন পরীক্ষার্থী হিসাবে আপনি সংরক্ষণের মধ্যে যদি থেকে থাকেন ওবিসি, সেই হিসাবেই ফর্ম ফিল আপ করেছেন। এই জটিলতা থেকে আমরা খুব দ্রুত, কোথাও তো ভাস্করদা ভাবা উচিত ছিল যে আজকে এই ওবিসি সংরক্ষণ বিধিটা যদি কোর্টে চ্যালেঞ্জ হয়, তাহলে এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা আজকে অনিশ্চিত ভবিষ্যতে, তাদের কথা তো ভাবা উচিত। তাহলে তো কোনো সংস্কার করা যেতে পারে না। সংরক্ষণের এই বিষয়টা একটা সংস্কার, সেটা করা যেতে পারে না। আগেও তো সংস্কার হয়েছিল, মন্ডল কমিশন দেখেছিলেন আপনারা, মন্ডল কমিশনের যে সংরক্ষণ চালিয়ে সারা দেশের
আগুন জ্বলেছিল, কিন্তু মন্ডল কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী সংরক্ষণ হয়েছিল। সুতরাং এটা বিষয় নয়, বিষয়টা হলো যে সংরক্ষণটা কি সংবিধান বিরোধী হয়েছিল, তা নয়। সুতরাং এখান থেকে আইনের দীর্ঘসূত্রতার জন্য আমরা কিন্তু কবে কবে উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া চালু হবে বলতে পারা যাচ্ছে না, জয়েন্টের ফল কবে হবে বলা যাচ্ছে না, মেডিকেলের কাউন্সিলিং বন্ধ হচ্ছে, তার কোনো উত্তর নেই। তাহলে উত্তর তো দিতে হবে কাউকে, কে উত্তর দেবে? কোর্টই উত্তর দেবেন, কারণ এটা তো তাহলে সবকিছু তো আজকে আদালতে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। সবাইকে কোর্টের দিকে তাকিয়ে যারা মামলা করেছেন, এই সংরক্ষণের বিরোধিতায় যারা মামলা করেছেন তাদেরও দায়িত্ব নিতে হবে। তারা শুধু দায়িত্ব নেবেন না, যারা সংরক্ষণের বিরোধিতায় মামলা করেছেন। দেখুন, এটা তো হয়ে গেল যে যারা মামলা করেছেন তাদের জন্য আটকে আছে, এই বিষয়টা যদি সামনে আনেন তাহলে দেখা যাবে যে কোনো কিছুই তো করা সম্ভব হবে না। দেখুন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যাদের মনে হবে যে এটা সঠিক নয় তারা তো আদালতেই যাবে, ন্যায়ালয়ে যাবে। ভাস্কর, সঠিক নয় মনে করাতে তাতে কি হচ্ছে, এই স্থবিরতার সৃষ্টি হচ্ছে, আইনের দীর্ঘসূত্রতা। এই মুহূর্তে যিনি সংরক্ষণের আওতায় থেকে পরীক্ষা দিয়েছিলেন তার প্রতি আপনার জবাবটা কি? কারণ সেই সময় কিন্তু সংরক্ষণের বিরোধিতা হয়নি, যেদিনকে নোটিফিকেশন হওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে, রেজাল্ট বেরোনোর সময়তে এটা নিয়ে মামলা হয়েছে। এই সময় দুটো জিনিস গোল গোল করে গুলিয়ে দেওয়া হচ্ছে। এক হচ্ছে যে ওবিসি নিয়ে কারো কোনো দ্বিমত নেই, ওবিসি রিজার্ভেশন নিয়ে। ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করা হয়েছে তাতে গিয়ে কিন্তু এমবার্গোটা এসছে। ওবিসি নিয়ে বলেনি যে এই 17টা গোষ্ঠীকে, 76টা গোষ্ঠীকে ওবিসির বাইরে করে দাও, তা না, তাদেরকে চিহ্নিত করার জন্য যে প্রসেসটা নেওয়া হয়েছে সেই প্রসেসটার মধ্যে ঘাটতি ছিল। আদালত তো বলেছে ধর্মের ভিত্তিতে এভাবে করা যায় না, এবং আদালত বারবার বলছে এই প্রসেসটাকে আরো বেশি স্বচ্ছ, আরো বেশি পরিষ্কার করার উচিত ছিল। দুই হচ্ছে যে কোশ্চেন পেপার, যে ওবিসি ফর্ম ফিল আপ করেছে আর যে ওবিসি ফর্ম ফিল আপ করেনি, দুজনেই একই কোশ্চেন পেপার পেয়েছে, দুজনে আলাদা কোশ্চেন পেপার হয়নি। তার জন্য পরীক্ষা যা দিয়েছে, পরীক্ষার যা মান, দুজনেই একইভাবে দিয়েছে। এইটা জায়গায় ছিল যে ওবিসি যার ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে ওবিসিগুলো আটকে আছে তাদের ক্ষেত্রে একটা বাড়তি ছাড় পেতে পারে, কিন্তু নাম্বার একই থাকবে। যা ইভ্যালুয়েশন করা হয়েছে তাতে নাম্বার এক হবে, ওবিসির ফর্মের জন্য আলাদা করে অ্যান্সার শিট রেডি হয়নি। তাহলে এই যে বাড়তি ছাড়টা তারা পাবে না, আগের লিস্টে যারা রয়েছে তারাই বাড়তি ছাড়টা পাবে। সে ঠিক আছে, তাদেরকে সেই ছাড়টা দিয়ে তাদেরকে, তুমি ভাবো 90 দিন হয়ে গেছে, 90টা দিবস একটি ছাত্রের কলেজের চৌকাট পেরোতে পারছে না 90টা দিন ধরে। সেশন তো ছোট হয়ে গেছে, কবে পরীক্ষা দেবে? সেশন ছোট নয়, একটা ছাত্রের মানসিক বিকাশের ক্ষেত্রে বা তার মানসিক ট্রমা যে চলবে তার দায়টা কে নেবে? এই যে 90 দিন সে যেতে পারছে না, সে বাড়িতে বসে রয়েছে, সে বুঝতে পারছে না আদৌ সে ছাত্র হবে কি হবে না। যারা জয়েন্টে পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট বেরোচ্ছে না, তারা বুঝতে পারছে না। এবং তার পাশে যারা রয়েছে, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তারা কিন্তু হঠাৎ চটচট করে তারা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে জয়েন্টে পরীক্ষা দিয়ে মনে করেছে মেধার ভিত্তিতে আমি ভর্তি হব, যার মেরুদণ্ডটা সোজা রয়েছে তার মেরুদণ্ডটা ক্রমশ ভেঙে দেবার চেষ্টা হচ্ছে। তার বাবা মাকে বাধ্য করা হচ্ছে, হয় তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, আর না হলে তুমি চুপচাপ বসে থাকো, তোমার ছেলের কি হবে বা তোমার মেয়ের কি হবে তার কোনো জানা নেই। এটা তো সরকারকে নিতে হবে, এডুকেশন পলিসি তো সরকারের, রাজ্য সরকারের। তাহলে রাজ্য সরকার কেন এই শুধুমাত্র ওবিসির আকচির জন্য ওই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎকে নষ্ট করবে? এইটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। বাবা মারা কিন্তু এই বিষয় যদি সোচ্চার না হয়, বাবা মারা যদি পথে না নামে, চোয়াল যদি শক্ত না করে, এই রকম ভাবে কিন্তু একের পর এক বুলডোজার চলতে থাকবে এবং মানুষকে নিরুপায় হয়ে মেনে নিতে হবে। বেশ স্নেহায়ন, আজকে এই ভর্তির প্রক্রিয়া যেমন আটকে রয়েছে, ঠিক পাশাপাশি আজকে যে নতুন জিনিস আমরা দেখলাম যে টেটের 2022-এ যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি নেই, সরি মাফ করবেন 22-এ, আর 23-এ তো ফলই প্রকাশ হয়নি, 24-25-এ পরীক্ষাই হয়নি, তাদের একটা অভিযান আমরা দেখলাম। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন, যেমন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গেছে, তারা তো চাকরি পেয়ে চাকরি চলে গেছে, আর এরা পরীক্ষা দিয়ে পাশ করার পরও তাদের রিক্রুটমেন্ট হচ্ছে না, আর বাকিদের তো রেজাল্টই বেরোয়নি। এটা যেমন একটা দিক। পাশাপাশি স্কুল কলেজ বা কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তির প্রক্রিয়া পুরোটাই স্তব্ধ, এবং মেডিকেল বিভাগে মেডিকেল কাউন্সিলিং পর্যন্ত আটকে রয়েছে, ফলে গোটা শিক্ষা ব্যবস্থাটা একটা প্রশ্নের মুখে। স্নেহায়ন, কি উত্তর তোমার? দেখুন সুপ্রিয়দা, এই ওবিসি সংরক্ষণ মমতা ব্যানার্জি তার পূর্বসূরি শহীদ সোহরাবর্দীকে দেওয়া একটা শ্রদ্ধা।
যেখানে তিনি জনজাতিগুলো, উপজাতিগুলো, পিছিয়ে পড়া জাতিগুলো সংরক্ষণ, তাদের অধিকার কেড়ে তার ভোট ব্যাংক মুসলিম সমাজকে দিয়েছে। আপনি অনেকগুলো পরীক্ষার কথা বললেন, সেখানে উচ্চ মাধ্যমিকে যারা পাশ করেছে কলেজে ভর্তি হতে পারেনি। আমি স্পেসিফিক্যালি একটা পরীক্ষার কথা বলছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, ঠিক আছে? এখানে কারা ভর্তি হবে? যারা আগামী দিনে এখান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে, যারা বিটেক হবে। আচ্ছা, এদের 4 বছরের একটা কোর্স, যেখানে সেমেস্টার ভাগ করে দেওয়া আছে। আপনি খবর নিয়ে দেখুন, বাইরের রাজ্যের এবং প্রাইভেট কলেজগুলোতে সব জায়গায় চালু হয়ে গেছে। আপনি এবার একটা স্পেসিফিক বলুন, যদি ধরেন কালকের ডেট থেকেই সরকার যদি কাউন্সিলিং শুরু করে দেয়, এদের 3টে কাউন্সিলিং করতে হবে। 3টে কাউন্সিলিং করে তারপরে ক্লাস শুরু করতে করতে পুজো পার হয়ে যাবে, মানে পুজোর আগে কোনোভাবে ক্লাস শুরু করা যাবে না। আচ্ছা, এদের যে লাস্ট সেমেস্টারটা থাকে, লাস্ট সেমেস্টার চলাকালীনই কিন্তু কোম্পানিগুলো কিন্তু এদের ক্যাম্পাসিং এর জন্য চলে আসে, এবং এই ক্যাম্পাসিং এ এরা চান্স পেলে তারপরে ফাইনাল সেমিস্টার দিয়ে এরা জয়েন করতে পারে। আচ্ছা, তাহলে এদের যে টাইমটা কমে যাবে, এরা যখন ক্যাম্পাসিং এ বসবে তখন এরা আনপ্রিপেয়ার ক্যাম্পাসিং এ বসবে, তাহলে এরা আবার সেই বাইরের রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে পড়বে। তাহলে তুমি তোমার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য তুমি এখনো চাইলে পারো 2010-এর আগেকার যে ওবিসি তালিকা আছে সেই অনুযায়ী তুমি উচ্চ কলেজেও ভর্তি করতে, প্লাস ওয়েস্ট বেঙ্গল যেতে কাউন্সিলিং করে। তুমি করবে না, তুমি তোমার ভোট ব্যাংকে সন্তুষ্ট করতে বসে আছো, আর এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আজকে কতগুলো, আজকে ধরুন একটা যাদবপুর ইউনিভার্সিটিতে 10,000 টাকায় একটা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করতে পারে, যারা চান্স পাবে। তারা তো জানেই না তারা যাদবপুর ইউনিভার্সিটিতে পাবে কিনা। তারা হয়তো বাইরের কোনো কলেজে, প্রাইভেট কোনো কলেজে আজকে প্রচুর টাকা খরচ করে ভর্তি হয়ে বসে আছে। কালকে যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে কাউন্সিলিং হবে, সে দেখবে যাদবপুরে সে চান্স পেয়েছে, সে ফিরতে পারবে? আর ফিরলে তার যে টাকাটা নষ্ট হবে, সেই টাকাটা আজকে রাজ্য সরকার দেবে? আজকে এইভাবে তুমি একটা নিয়োগ প্রক্রিয়া তুমি চুরি করে বসে আছো, তারপরে তুমি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা অন্ধকারে ফেলে দিচ্ছ। তুমি গোটা রাজ্যটাকে নিজের ভোট ব্যাংক, নিজের দুর্নীতির স্বার্থে তুমি কোথায় নিয়ে চলে যাচ্ছ? আজকে প্রশ্নটা হচ্ছে, এই ছাত্রছাত্রীরা আগামী দিনে কম্পিটিশনটা করবে কি করে? এখান থেকে তো তারা অনেকে আছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তারা কি পারবে আগামী দিনে প্রাইভেট কলেজে ছাত্রছাত্রীদের সাথে? একদম। আর কি করে? আমি আপনাকে বলছি, যাদের বাবা মার পয়সা আছে তারা যদি প্রাইভেট কলেজগুলোতে ভর্তি করে দিচ্ছে, বাইরে নিয়ে চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। যাদের বাবা মারা পাচ্ছে না, তাদেরকে একটা বিপুল সংখ্যক লোন নিতে হবে, এবং এই ছাত্রছাত্রীরা পাস করার সঙ্গে সঙ্গে যখন থেকে চাকরিতে ঢুকবে তাকে এই লোনটা শোধ করতে হবে। তার ঘাড়ে লোনের বোঝাটা চাপিয়ে দিচ্ছে এই সরকার। নিজেরা তো লোন নিয়ে বসে আছে, এবার ছাত্রছাত্রীদেরকে লোনের বোঝা চাপিয়ে দিচ্ছে। মানে আমি পড়াশোনা করব, আমি মেধাবী ছাত্রছাত্রী হব, কিন্তু আমি সরকারি স্কুল কলেজে পড়তে পারবো না। সরকারি স্কুল কলেজে শুধুমাত্র আমার ভোট ব্যাংক একটি সম্প্রদায়ের মানুষ পড়বে, তারা আমাদেরকে ভোট দেয়। ভাস্করদা, পুরোটাই ভোট রাজনীতি, পুরোটাই ভোট রাজনীতি। আপনাদের সরকার ভোট রাজনীতি করছে বলে আজকে এই দিন দেখতে হচ্ছে সবাইকে। না দেখুন, এই যেটা বলা হচ্ছে না যে একটি জাতি, একটি ধর্ম, তাহলে কি একটি ধর্ম? আপনি বললেন সংখ্যাটা কম বেশি হতে পারে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে হয়নি। অন্য ধর্মের লোকও আছেন, সংখ্যাগুরু দুটো ধর্মের লোকই আছে। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যারা মামলা করেছিলেন তারা কেউই চাননি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আসা। মুসলিম সম্প্রদায়ের থেকে 90%। এটা উত্তর দিন, এক সেকেন্ড। আপনি যেমন বলছেন, আরে আমার প্রশ্নটা শুনে নাও, বলতে দাও। হ্যাঁ, বলছি যে তাহলে কি আগে, মানে এই রিজার্ভেশনের আগে, এই 17% রিজার্ভেশনের আগে যে রিজার্ভেশনটা হয়েছে, সেখানে কত পার্সেন্ট সংখ্যালঘু এবং কত পার্সেন্ট সংখ্যাগুরু সম্প্রদায় ছিল, সেই হিসাবটা বলবেন কি একটুখানি? 7%-7% মধ্যে অত্যন্ত কম ছিল, ছিলই না বোধহয়। না, তাহলে কারা ছিল? তারা এই ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্টের মধ্যে পড়তো না। আদার ব্যাকওয়ার্ড কাস্টের মধ্যে কি সংখ্যালঘু সম্প্রদায় কতজন ছিল? সংখ্যালঘু ছিল না। এই সরকার নতুন করে তাদেরকে ইনক্লুশন করেছে। আরে না, আমি কি বলছি, ছিল না। যখন সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকই বেশি ওবিসিতে ছিল, কিন্তু পিছিয়ে পড়া যারা সংখ্যালঘু, সেটাই তো বলছে ভোট রাজনীতি। আপনাদের কেন বলা হয় আপনারা সংখ্যালঘু মানুষদের উপরে আপনারা বেশি করে উদ্গ্রীব তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? মূল বিষয়টা কিন্তু তোমরা বলছো না যে
সংখ্যা ওবিসি তৈরি করবার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে তো মেইনটেইন করতে হবে। সেই প্রসেসের ক্ষেত্রে আইনের বাধ্যবাধকতায় যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে তো বলতে হবে। আজকে আদালতের বিচারক সরাসরি সে প্রশ্ন করছেন, একদম সরাসরি সে প্রশ্ন যাদেরকে নেওয়া হচ্ছে, আমি একটু শেষ করে নিই, যাদেরকে নতুন ভাবে এই ওবিসির মধ্যে নেওয়া হয়েছে তাদের একটা নোটিফিকেশন এবং ভেরিফিকেশন হয়েছে। আপনি উচ্চ বর্ণে কোনো লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা পশ্চিমবঙ্গে এরকম আন্দোলন হয়নি আমরা ওবিসি বা আমরা শিডিউল কাস্ট হতে যাই বলে গুজরাটের মতন আন্দোলন এখানে হয়নি, সেটা আরো স্নেহমান ভালো জানবে। যে রাস্তাঘাট বন্ধ করেছে পাটিল সম্প্রদায়, তারা মানে প্রচন্ড ভাবে অ্যাফ্লুয়েন্ট, তারা নিজেদেরকে দাবি করেছিল যে আমাদের সেটা করেছিল না, আমি বলছি সেটা হয়নি, কিন্তু যাদেরকে করা হয়েছিল যাদেরকে এর মধ্যে আনা হয়েছে তাদের অস্তিত্ব নিয়ে সম্প্রদায়গুলোকে ওবিসির মধ্যে ঢোকানো হয়েছে, কোন রকম সমীক্ষা করা হয়নি। ওবিসি কমিশন যেটা রাজ্য সরকারের তৈরি করা, কোনো সমীক্ষা করা হয়নি, এই প্রশ্ন উঠেছে এবং আদালত বিচারকও সে কথা বলেছেন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, হাতে আর একদম সময় নেই। তবে এটা বলতে পারি, আজকে হাতে একদম সময় নেই, এটুকু বলতে পারি আজকে যেই ওবিসি সংরক্ষণ নিয়ে যে প্রশ্ন এবং যে জ্বর, তার কারণে ভুক্তভোগী লক্ষ লক্ষ এ রাজ্যের ছাত্রছাত্রী যারা জয়েন্ট দিয়েছে তারা এখনও ফল প্রকাশ হয়নি, যারা কলেজে ভর্তি হবে পাশ করার পরও কোথায় যাবে কি করবে সেটা নিয়েও তাদের জ্বর। আজকে মেডিকেলি কাউন্সেলিং বন্ধ, অর্থাৎ সব দিকে সর্বক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা নৈরাজ্যের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর যারা চাকরি প্রার্থী বা যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা শিক্ষক, তাদেরও আজকে একই অবস্থা। আপনি টেট বলুন বা আজকে এসএসসি বলুন, সেখানেও সরকারের কাছে কোনো সদুত্তর নেই। আমরা জানি না কবে এই সদুত্তর পাবো, কবে এই সমস্যার সমাধান হবে, কবে সুস্থভাবে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে চাকরি পাবেন, আমরা সেদিকেই তাকিয়ে আছি। অর্থাৎ ভোট রাজনীতি করে আলটিমেটলি যারা যোগ্য প্রার্থী তাদের জন্য এত সময় দেওয়া যাবে না। আদালতের নির্দেশ অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও প্রক্রিয়া শেষ করতে হবে। আমরা অপেক্ষায় থাকবো সেই দিনটা দেখার জন্য। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত দিদি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।